দর্শক, ৫.৭ মাত্রার একটি মাঝারি ধরনের যে ভূমিকম্প সকালে সংঘটিত হয়েছে, সেই ভূমিকম্পে সারা দেশেই কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা যতদূর খবর পেয়েছি, পুরান ঢাকায় ৩ জন নিহত সহ সারা দেশেই বেশ কিছু মানুষ আজকের এই ভূমিকম্পে গুরুতর আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। আমরা এই মুহূর্তে আছি আবহাওয়া অধিদপ্তরে একজন ভূমিকম্প বিশেষজ্ঞের সাথে। আমরা আজকে একটু কথা বলবো, আজকে একটু জানতে চাইবো যে আজকের এই যে ভূমিকম্প, মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প, যেটিকে মাঝারি হিসেবে কিন্তু ধরা হয়, কিন্তু আজকে আমরা দেখেছি যে এই 5.7 মাত্রার এই মাঝারি ভূমিকম্পেও ঢাকায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, 3 জন মানুষের প্রাণহানিও হয়েছে। আমরা সরাসরি ভূমিকম্প বিশেষজ্ঞ রুবায়েত কবিরের কাছে আজকে একটু শুনতে চাই যে আজকের এই ভূমিকম্পটি আসলে মাঝারি ধরনের, কিন্তু যদি রিক্টার স্কেল অনুযায়ী বলি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে। আজকের ভূমিকম্পটা আসলে কিভাবে পর্যবেক্ষণ করেছেন আপনারা? আজ সকাল 10:38 26 যে ভূমিকম্পটা হয়েছে, এটা আসলে ভূমিকম্পটা আমরা আজকে ঢাকা শহরে যারা আছি, আমরা সবাই খুব ভালোভাবে আসলে ভূমিকম্পটা আমাদের অনুভূত হয়েছে। এর কারণটা ছিল কি, যে ভূমিকম্পর উৎপত্তি স্থলটা ছিল একদমই আমাদের খুব সন্নিকটে, এবং এটা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার পূর্ব দিকে ছিল। এটার উৎপত্তি স্থল যদি আমি বলি, তাহলে নরসিংদীর মাধবদীতে ছিল এর উৎপত্তি স্থল। যেহেতু উৎপত্তি স্থলটা ঢাকার খুব কাছে, এবং এটা একটা 5.7 মাত্রার একটা ভূমিকম্প, মাঝারি মানের, তো যার কারণে আমরা আসলে সবাই অনুভব করেছি। আপনি যেমনটি বলছিলেন যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প, আসলে মাঝারি মানের একটা ভূমিকম্প আমি যদি শক্তির সঙ্গে তুলনা করি, একটা 5 মাত্রার ভূমিকম্পের শক্তি আমরা আসলে কল্পনা করি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরিমাণ একটা আণবিক বোমা ফেলে যে পরিমাণ শক্তি ছিল ওই আণবিক বোমাটার, একটা 5 মাত্রা ভূমিকম্প কিন্তু সেম পরিমাণ এনার্জি রিলিজ করে। এখানে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে, সেক্ষেত্রে এটির কিন্তু মাত্রা আরও অনেক বেশি। আমি যদি একটা 5 মাত্রার ভূমিকম্প এবং একটা 6 মাত্রার ভূমিকম্পের সাথে বিবেচনা করি, এই যে আপনি দেখছেন যে একটা 5 এবং 6, বাট এটা আসলে গাণিতিক্যালি এটা আসলে 32 গুণ। তো আজকে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে, এটা মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও এটা বেশ শক্তিশালী একটা ভূমিকম্প, যেটা থেকে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে ঢাকা শহরের বিষয়টা কি, যে ঢাকা শহর আপনি যদি জানেন যে আজকে থেকে 100 বছর আগে যে ঢাকা শহরটা ছিল এবং বর্তমানে যে ঢাকা শহরটা, এই দুটার মাঝে মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাদের ঢাকা শহরটা এটা কি হয়েছে, এটা ভার্টিক্যালি এক্সপান্ড হয়েছে, এবং আমরা যে ঢাকা শহর এক্সপানশন যেখানে ঘটিয়েছি, আমরা বিভিন্ন জলাশয়, নিম্নভূমি, এগুলোকে ভরাট করে কিন্তু ঢাকা শহরটা এক্সপান্ড হয়েছে। আমরা যদি এটাকে বিবেচনা করি, তাহলে যে আমরা যে বিল্ডিং স্ট্রাকচারগুলো করেছি, এই স্ট্রাকচারগুলো আমরা কতটুকু বিল্ডিং সহনীয়, ভূমিকম্প সহনীয়ভাবে করেছি, আমরা এখানে গভর্নমেন্টের যে বিল্ডিং কোড আছে, সেই বিল্ডিং কোডগুলো আমরা মেনেছি কিনা, এটা একটা ফ্যাক্টর। তারপরে ঢাকা শহরে যদি সিটি ফাংশন আপনি বিবেচনা করেন, ঢাকা শহরের ডেন্স পপুলেশন এখানে আমাদের, ঠিক আছে। তো সব কিছু মিলে আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছে, এটাকে আসলে মাঝারি মানের ভূমিকম্প হলেও এখান থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা অনেক ক্ষয়ক্ষতির পরিমাণও দেখলাম। পুরান ঢাকায় 3 জন মানুষের প্রাণহানি হয়েছে, অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। যেটা জানতে চাই যে এই যে এই ধরনের ভূমিকম্পের পরে আফটার শকের একটা সাধারণত পার হয়ে গেছে না, সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সেটা থেকে আরও ভূমিকম্প সাধারণত সংগঠিত হয় সেই জায়গাটায়। তো সেক্ষেত্রে আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছে, ওই ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত কোনো আফটার শক, আমাদের তো এখানে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রে আমাদের তো সেন্সরগুলো আছে বিভিন্ন, সেই সেন্সরগুলো থেকে আমরা এখনই পাইনি। বাট এটা ডিপেন্ডস অন, যদি ভূমিকম্পটা ওখানে যদি আফটার শকটা আরও ছোটো ছোটো হয়ে থাকে, যে মাত্রাটা হয়তো আমাদের এই সেন্সর পর্যন্ত আসে, সেক্ষেত্রে সেখানে হতে পারে। বাট সিগনিফিকেন্টলি এখনও পর্যন্ত কোনো আফটার শক আমরা পাইনি। তবে আপনি যেটা বলতেছিলেন যে একটা বড় ভূমিকম্পের পরে আফটার শক হয়, হ্যাঁ, আমাদের 2004 সালে সুমাত্রাতে যে আর্থকোয়েকটা হয়েছিল, যেটা থেকে সুনামি হয়ে অনেক লোক মারা গিয়েছে, ওই ভূমিকম্পের পরে কিন্তু অনেকগুলো আফটার শক হয়েছে, হ্যাঁ, কয়েক হাজার আফটার শক হয়েছে। আমাদের নেপালে যে বড় ভূমিকম্পটা হয়েছিল, সেটার পরেও কিন্তু কয়েক হাজার ভূমিকম্প আফটার শক হয়েছে। তুরস্কের ভূমিকম্পের পরেও হয়েছে, এবং সেক্ষেত্রে আফটার শকগুলো সাধারণত আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ, ক্ষেত্র বিশেষে 1 মাস
পর্যন্ত হতে পারে। সো ভূমিকম্পের পরে একটা আফটার শক এটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট এখনও পর্যন্ত আমরা আজকে আমাদের যে ভূমিকম্পটা হয়েছে সেটা থেকে এখনও পর্যন্ত কোনো আফটার শক এখনও পাইনি। তার মানে হওয়ার চান্স আছে। হ্যাঁ, এটা হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে নরসিংদী বা ওই যে প্লেটগুলোর কথা বলা হচ্ছে অনেকদিন ধরে এই জায়গাগুলো নিয়ে। আসলে আমি ভূমিকম্প আপনি যেটা বললেন যে নরসিংদী, আসলে বিষয়টা হলো কি, আমরা বাংলাদেশের অবস্থানগত যদি বিষয়টা বিবেচনা করি, বাংলাদেশ বর্তমানে আমরা আছি ইন্ডিয়ান প্লেটে। হ্যাঁ, আমাদের যে বিশ্বের বড় বড় প্লেটগুলো আছে, আমাদের নর্থে যেটা আছে সেখানে আছে ইউরেশিয়ান প্লেট। এই ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট এই দুইটা আসলে আমাদের নর্থে, আমাদের সিলেটের নর্থে মানে আসাম রিজিয়নে ওই জায়গাটায় কিন্তু একটা আরেকটার উপর কোলয়েড হয়েছে। হ্যাঁ, একটা আরেকটার উপর ভেতরে ঢুকে গিয়েছে। এছাড়া আমাদের পূর্ব দিকে আছে আপনার মায়ানমার সাবপ্লেট, আমাদের উত্তরে আছে ডাউকি ফল্ট, আমাদের মধুপুর ফল্ট, আমাদের সেগাইন ফল্ট। সব কিছু বিবেচনায় না, বাংলাদেশের জায়গাটা এমন একটা জায়গায় যে আসলে আমরা যদি টেকটোনিক্যালি বলি, আমরা যদি সব কিছু বিবেচনা করি, আমরা আসলে ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি। এবং আপনারা যদি একটা জিনিস বিবেচনা করেন যে বাংলাদেশে বা এর আশপাশে আমরা যদি কয়েকশো বছরের ইতিহাস দেখি, বিভিন্ন সময় বড় বড় ভূমিকম্প হয়েছে। তো আসলে সব কিছু বিবেচনায় বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটা অঞ্চলের মধ্যে আমরা আছি, এবং এই অঞ্চলে সাধারণত বিভিন্ন সময় ভূমিকম্প হয়। তো সামনে আসলে ঝুঁকির জায়গাটা, সামনের ঝুঁকির জায়গাটা হলো কি, যে আমরা তো আসলে ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তো আমরা থামিয়ে রাখতে পারবো না। আমাদের যেটার বিষয় সেটা হলো আমাদেরকে এইরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে মোকাবেলার জন্য আমাদেরকে নিজেদেরকে গড়ায় উঠতে হবে। আমাদের যে স্থাপনা করব আমরা, বিল্ডিং বা স্ট্রাকচার, সেগুলোকে অবশ্যই আমাদের গভর্নমেন্ট প্রেসক্রাইব যে আমাদের বিল্ডিং কোড আছে, আমরা বিল্ডিং কোডগুলো মেনে করব। আমরা ভূমিকম্প সহনীয়ভাবে আমরা অবশ্যই স্থাপনাগুলোকে করব, এটা অবশ্যই আমি বলবো। এবং আরেকটা হলো যে ভূমিকম্প হওয়ার আগে এটা বিষয়, আরেকটা হলো ভূমিকম্প চলাকালীন সময় কিছু নির্দেশনা থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো দিয়ে থাকে, আমরা সেই নির্দেশনাগুলো মেনে চলবো। এবং ভূমিকম্প হওয়ার পরে আমাদের ভূমিকম্পের জন্য কি করতে হবে, এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আপনাদের যে অ্যানালাইসিস সেই অনুযায়ী আসলে আমরা কতখানি ভূমিকম্পের ঝুঁকিতে, মানে কি মাত্রা আমি তো আপনাকে বললামই যে আমাদের বাংলাদেশের যে অঞ্চলটা, আমরা যেটা আমি আপনাকে বিভিন্ন প্লেট এবং বিভিন্ন ধরনের ফল্ট এবং সব কিছু থেকে বললাম, আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি। মানে আমাদের কত মাত্রা ভূমিকম্প? আপনাকে ধন্যবাদ। আমরা ভূমিকম্প বিশেষজ্ঞ রুবায়েত কবিরের কথা শুনছিলাম। তিনি যেটি বলছিলেন যে ঢাকার খুব কাছে এই ভূমিকম্প হবার কারণে যে এটি কিন্তু একটি সতর্ক বার্তা, কারণ এ ধরনের বড় কোনো ভূমিকম্পের পরে যে আফটার শকের সম্ভাবনা থাকে সেটি কিন্তু আজকের এই ভূমিকম্পের পরে এখনও হয়নি, অর্থাৎ সেই ঝুঁকিটি কিন্তু রয়েছে। তিনি বলছিলেন যে এর পরে এই ভূমিকম্প থেকে বা এর থেকে বড় ধরনের কোনো ভূমিকম্প যদি আসে, সেখান থেকে নগরবাসী একেবারেই মুক্ত থাকবার বা বাঁচবার একমাত্র উপায় সেটি হলো ভূমিকম্প সহনীয় বা ভূমিকম্পের প্রতিরোধী যেই ব্যবস্থা রয়েছে, সরকারি যে নির্দেশনা রয়েছে, সেই ধরনের নির্দেশনা মেনে ভবন সহ বিভিন্ন স্থাপনা আসলে নির্মাণের ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে।